ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। এতক্ষণ অবধি আপনারা ব্র্যাম স্টোকারের ড্র্যাকুলা সিরিজের এপিসোড 1 কাউন্টস ক্যাসেলে হার্কারের ক্যাসেলে যাওয়ার অভিজ্ঞতা এবং কাউন্ট ড্র্যাকুলার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতার ব্যাপারে শুনেছেন। এইবার শুরু হচ্ছে এপিসোড 2। গল্প পাঠে জয়দীপ মণ্ডল, সমগ্র চরিত্র অভিনয়ে দেবপ্রতিম চক্রবর্তী এবং সুপর্ণা মিশ্রা। শুরু হচ্ছে ড্র্যাকুলা সিরিজ এপিসোড 2 হার্কারস হরর। গতকাল সকালে বেশ দেরি করেই ঘুম থেকে উঠেছি। হাত মুখ ধুয়ে পোশাক পরে খাবার ঘরে এসে দেখি খাবার সাজানো রয়েছে, সঙ্গে ফ্লাস্কে গরম কফি আর টেবিলে একটা চিঠি রাখা। আমি আজ একটা জরুরি কাজে কিছুক্ষণের জন্য বেরোচ্ছি, আমার জন্য অপেক্ষা করবেন না। কোথাও কোনো লোকজনের দেখা পেলাম না, একজন কেউ চোখে পড়ল না। এত বড় প্রাসাদে একজনও চাকর বাকর না থাকাটা সত্যি আশ্চর্যের। খেতে বসে দেখলাম কাউন্টের ঐশ্বর্যের প্রাচুর্য। বাসনপত্রগুলিতে সোনার কারুকার্য করা, জানলায় দামি পর্দা টাঙানো, সোফা আসবাবপত্র ইত্যাদি সব মখমলে ঢাকা, আর বিছানায় দামি চাদর পাতা। জিনিসগুলি বহু পুরনো বলে মনে হচ্ছে। কিন্তু আশ্চর্যের কথা হলো যে একটা আয়না নিদেন পক্ষে টেবিলের কাঁচ পর্যন্ত আমার চোখে পড়ল না। সারা দুর্গে আর কেউ নেই বলেই মনে হলো। আমি একা কাউন্টের অনুমতি ছাড়াই এ ঘর থেকে ও ঘর ঘুরতে ঘুরতে লাইব্রেরি দেখা পেলাম। লাইব্রেরিতে ইংল্যান্ডের ইতিহাস, ভূগোল, রাজনীতি, অর্থনীতি, আইন, জীববিদ্যা, ভূতত্ত্ব প্রায় সব বিষয়ের ওপর একটা বইয়ের সম্ভার দেখলাম। প্রচুর সংবাদপত্র রয়েছে, কিন্তু সেটার কোনোটাই সাম্প্রতিক সময়ের নয়। প্রচুর খেয়ে নিয়েছি, সুতরাং বসে পড়লাম পড়তে। খেয়াল করিনি যে কখন কাউন্ট এসে ঢুকেছেন। বললেন, কি সোনার খনির সন্ধান পেয়ে গেছেন তো? আপনার পছন্দসই বইও পেয়ে যাবেন। তারপর ইংল্যান্ডের সম্পর্কে আলোচনা শুরু করলেন। বুঝতে পারছিলাম ওনার ইংল্যান্ড নিয়ে পড়াশোনা প্রচুর, আর বিদেশি হয়েও যে ইংরেজিটা বলেন সাবলীলভাবেই বলেন। আমি তাই প্রশংসা করে বললাম, আপনার ইংল্যান্ড সম্বন্ধে জ্ঞান আর সাবলীল ইংরেজি বলা দুটোই কিন্তু চমৎকার, অসাধারণ। হো হো করে হেসে কাউন্ট আবার বলতে শুরু করলেন। কথোপকথন করতে করতে ক্রমে সাহসটা আমি ফিরে পাচ্ছিলাম। জিজ্ঞেস করলাম এখানকার আশ্চর্যজনক ঘটনার কথা। একা ইংল্যান্ড নয়, ট্রান্সিলভানিয়াও। এখানে অনেক কিছুই ঘটে যা আপনাদের কাছে বিস্ময়কর বলে মনে হবে। কিন্তু গতকাল আসার সময় অন্ধকারে যেসব নীল আলো জ্বলতে দেখছিলাম, সেগুলোর অর্থ কি? সাধারণ লোকের ধারণা বছরে একটা বিশেষ রাতে অশুভ আত্মারা জেগে ওঠে, আর সেইখানেই গুপ্তধন লুকানো থাকে, আর সেইখানেই এরকম একটা নীল আলো জ্বলে। তাই নাকি? কাল রাতটা ছিল সেই বিশেষ রাত, আর হয়তো আপনি যে জায়গা পেরিয়ে এলেন সেইখানের মাটিতেই গুপ্তধন লুকানো থাকতে পারে। আসলে এখানকার মাটি রক্তে ভেজা। বছরের পর বছর ধরে হানাদারের আক্রমণ আর দেশপ্রেমিকদের প্রতিরোধের ইতিহাস লেখা আছে, সুতরাং গুপ্তধন থাকাটা স্বাভাবিক। তাহলে এতদিনে কোনো লোক সেসব বের করে নিয়ে যায়নি? এমনিতেই নানান কুসংস্কারে তারা অন্ধকারে বেরোয়ই না, তার উপর সেই বিশেষ দিনে তো মোটেই নয়। আর নীল আলো যে জায়গায় থেকে বের হচ্ছে তা জানতে পারলে তারা দিনের বেলাও সেখানে বেরোয় না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। যাকগে সেসব। আপনি লন্ডনে যে বাড়িটার ব্যবস্থা করেছেন সেটি সম্পর্কে আমাকে একটু বলুন। কথা বলতে বলতে আসল ব্যাপারটাই ভুলে গিয়েছিলাম। আমি ক্ষমা চেয়ে নিয়ে শোয়ার ঘরে গেলাম ওই সুটকেস থেকে দলিলপত্র আনার জন্য। ঘরে যাওয়ার সময় বাসনকোসন সরাবার ঠুংঠাং আওয়াজ পেলাম, কিন্তু পরিষ্কার দেখতে পেলাম ঘরটায় আলো নেই, প্রায় অন্ধকার। ফিরে দেখলাম কাউন্ট সোফায় আধশোয়া হয়ে ব্র্যাডশার ওয়ার্ল্ড গাইড দেখছেন। আমি টেবিলে কাগজগুলি পাতলাম। কাউন্ট খুব উৎসাহের সঙ্গে দলিল, প্ল্যান, প্রতিবেশী নিয়ে আলোচনা শুরু করলেন। বিরাট জায়গা, পাঁচিল ঘিরে একটা বড় বাড়ি,
সমুদ্র উপকূলে বাগান বাড়ির মতো প্রচুর গাছপালা আছে, একটা পুকুরও আছে, আর আছে একটা ছোট গির্জা। বাড়িটা প্রাচীন স্থাপত্যে তৈরি। এর চারপাশে আরো কয়েকটা বাড়ি আছে। বাড়িটা যখন পুরনো হবে তখন খুব ভালোই হবে মনে হচ্ছে। আসলে আমি এক প্রাচীন ঐতিহ্যবাহী বংশের উত্তরাধিকারী। মৃত্যু ও অন্যান্য অনেক শোক আঘাত সহ্য করতে হয়েছে। এই বৃদ্ধ বয়সে একা একা থাকতেই ভালো লাগে। কথা বলার সময় কাউন্টের চোখে মুখে কেমন যেন একটা পৈশাচিক ভয়াবহতা ফুটে উঠেছিল। তারপর আবার রাতের খাওয়া আর আগের দিনের মতোই কাউন্ট খেলেন না। ক্রমেই ঠান্ডা বাড়তে লাগলো, আর তারপর ভোর হয়ে এলো। 8ই মে। রহস্যময় এই দুর্গপ্রাসাদে আমি একা। কেউ নেই, কেবল আমি একমাত্র জীবন্ত প্রাণী, আর কোনো লোকজন নেই। এমনকি দিনের বেলায় কাউন্টকেও পর্যন্ত পাওয়া যায় না। এদিকে কখন ঘুমোচ্ছি, কখন জাগছি, তার কোনো হিসেব নেই। গালে হাত দিয়ে দেখি খোঁচা খোঁচা দাড়িতে গাল ভরে গেছে। দাড়ি কামানোর জন্য শেভিং সেটটা বের করলাম। ছোট্ট আয়নাটাও দেওয়ালে ঝুলিয়ে দিলাম। দাড়ি কামাতে কামাতে একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। ঠিক এমন সময় আমার কাঁধে একটা ঠান্ডা হাতের ছোঁয়ায় আমি সম্বিত ফিরে পেলাম, আর সঙ্গে পেলাম কাউন্টের গলার আওয়াজ। সুপ্রভাত। আমি চমকে উঠলাম। কি ব্যাপার? আয়নায় তো কাউন্টের কোনো প্রতিচ্ছবি দেখলাম না। আমি আবার ভালো করে আয়নাটা দেখলাম, কিন্তু না, সত্যি কাউন্টের কোনো প্রতিবিম্ব নেই। অথচ তার পেছনে পুরো ঘরটা দেখা যাচ্ছে। আমার কাঁধের কাছেই বিশাল শরীরটা, অথচ তার প্রতিবিম্ব নেই। আমি চমকে উঠলাম, আর এমন অবাক হয়ে গেলাম যে গালটা ব্লেডে কেটে গেল। আমি স্টিকিং প্লাস্টার খুঁজছিলাম। কাউন্ট আমার গালে বের হওয়া রক্ত দেখতে পেলেন। দেখলাম ওর মুখটা কেমন যেন ভয়াবহ হয়ে উঠল। চোখ দুটো পশুর মতো হিংস্র হয়ে উঠল, দাঁতগুলি ঝিলিক দিয়ে উঠল। হঠাৎ আমার গলাটা তিনি চেপে ধরলেন। সব মিলিয়ে একটা পৈশাচিক ভয়ঙ্করতা। তারপর হঠাৎ কাউন্টের ঘাতে আমার গলার ওই ক্রাশটা লাগলো, এবং দেখলাম আশ্চর্যজনকভাবে কাউন্ট ঠান্ডা হয়ে গেলেন। নিজের প্রতি যত্ন নিন। তারপর আয়নাটা টান মেরে জানলা দিয়ে নিচে ফেলে দিয়ে বললেন, কেন এসব বাজে জিনিস ব্যবহার করেন? এটার জন্যই আপনার গালটা গেল কেটে। অথচ কাউন্টের গাল কিন্তু সব সময় নিখুঁতভাবে কামানো থাকে, কিন্তু কোথাও একটি আয়না পর্যন্ত নেই। আমি কখনো তাকে খেতেও দেখিনি। কি জানি কি একটা রহস্যময়তা ঘিরে আছে তাকে। কে একা থেকে থেকে ভয় আর আতঙ্ক যেন আমার মনে চেপে বসেছে। এখানে সব কাজ শেষ, অথচ কাউন্ট আমায় ছাড়ছেন না। এই দুর্গটা যেন ক্রমেই রহস্যময় হয়ে উঠেছে, আমার কাছে যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। দুর্গটা যেন আমায় গিলতে আসে, আর মনে হচ্ছে আমি যেন এখানে বন্দি। পৃথিবীর সব থেকে নির্জন ভয়ঙ্কর কারাগারে আমি এখন নির্বাসিত। এই দুর্গপ্রাসাদে আমি বন্দি, নির্জন দ্বীপে একাকী নির্বাসিতের মতো। সারাটা দিন কাউন্টকেও পাওয়া যায় না। বন্ধ দরজাগুলিতে কেবল গিয়ে ধাক্কা দেয়, কিন্তু সেগুলি খোলে না। আর লাইব্রেরি ছাড়া আমার যাওয়ার কোথাও জায়গা নেই। অথচ খাবার টেবিলে যথাসময়ে খাবার এসে যায়। সব মিলিয়ে একটা রহস্যময় পরিবেশ, একটা গা ছমছমে ভাব। ট্রান্সিলভেনিয়া সম্পর্কে কথা উঠতেই কাউন্ট উৎসাহী হয়ে ওঠেন। রাতে আমি কথা তুলতেই উনি বলতে শুরু করেন এখানকার অতীত, ইতিহাস আর তার পরিবারের গৌরব গাথা। 12ই মে গতকাল রাতে কাউন্ট ড্রাকুলার সম্পত্তি ও তার উকিল নিয়োগ করা নিয়ে নানান কথাবার্তা হচ্ছিল। হঠাৎ করে কাউন্ট আমায় বললেন, আচ্ছা, আপনি এখানে আসার পর মিস্টার হকিন্সকে কিংবা কাউকে কোনো কি চিঠি দিয়েছে? কাউন্ট ভালো করেই জানেন যে আমি কোনো চিঠি দিইনি, তবু জিজ্ঞেস করছেন। আমি বললাম, না, সেরকম কোনো তো সুযোগ আমার কাছে আসেনি এখনো। তাহলে তো আপনার এক্ষুনি লেখা উচিত। তাতে লিখেও দেবেন যে আপনি আরো মাসখানেক আমার সাথে কাটিয়ে যাবেন। আচ্ছা, আপনি কি তাই চান? হ্যাঁ, আমি একান্তভাবে তাই চাই। আমার সঙ্গে আপনার সম্পত্তির বিষয়ে কথাগুলো শেষ হয়নি। অবশ্য আমি জোর করছি না। আমি জানি এই কথা মেনে নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই, কিন্তু যখন কাউন্ট কথা বলছেন দেখলাম তার চোখটা যেন জল জল করছে। এমনভাবে কথা বলছেন যেন আমি তার বন্দী।
কাউন্ট আমাকে চিঠি লেখার কাগজ আর 3টে খাম দিলেন, বললেন, আশা করি আপনার বন্ধু জানবেনই আপনি ভালোই আছেন। আমি মিস্টার হকিন্স এবং মিস্টার মেলকে 2টো চিঠি লিখলাম। হকিন্সেরটা কেবল প্রয়োজনীয় কাজের কথায় ভর্তি, মিনাকে শর্ট হ্যান্ডে সব লিখলাম। কাউন্ট যাতে বুঝতে না পারেন সেই জন্যই শর্ট হ্যান্ডে লেখা। কাউন্ট নিজেও একটা চিঠি লিখলেন হকিন্সকে। চিঠি লিখে এবং চিঠিগুলিতে ডাক টিকিট ছেঁটে বললেন, সরি, আজ সন্ধ্যাটা আপনার সাথে আর আমি আজকে কাটাতে পারছি না। আপনাকে তাই একটা কথা বলছি, কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আপনি দুর্গের অন্য কোনো ঘরে ঘুমাবেন না। ঘুম পেলে সোজা নিজের ঘরে চলে যাবেন। আর এই দুর্গে কিন্তু নানা রকম অনেক অতীত স্মৃতি জড়িয়ে আছে, তাই অন্য কোনো ঘরে ঘুমাবেন না, আজে বাজে স্বপ্ন দেখবেন। নিজের ঘরেই আপনি যে নিরাপদ সেটাই মনে রাখবেন। গভীর রাত। কাউন্ট অনেকক্ষণ চলে গিয়েছেন। আমি অস্থিরভাবে পায়চারি করছি ঘরে, একটা দম চাপা ভাব। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আর আতঙ্কটা বেশ জোর চেপে বসছে। নিজের ছায়া পর্যন্ত দেখে আমি চমকে উঠছি। বাইরে তাকিয়ে দেখি উন্মুক্ত উদার আলো হাওয়া, কি সুন্দর এক উপত্যকা, চাঁদের আলোয় মোহময় হয়ে উঠছে। আহা, যদি বাইরে যেতে পারতাম। আমি জানলায় ভর দিয়ে ঝুঁকে দাঁড়ালাম। হঠাৎ নিচে একটা মাথা দেখতে পেলাম, কাউন্টের মতোই লাগছে। কি আশ্চর্য, নিচের ঘরটার জানলা দিয়ে কাউন্ট বেরিয়ে এলেন, তারপর হাত দুটো মেলে দিলেন। আলখাল্লাটা দুপাশে ডানার মতো ছড়িয়ে গেল। আমি আতঙ্কে বেওয়াল হয়ে গেলাম। টিকটিকির মতো খাড়া দেওয়াল বেয়ে উঠে চলেছেন কাউন্ট। মানুষের পক্ষে এমন কি সম্ভব? আমি ভয়ে কাঠ হয়ে গেলাম। 15ই মে। কাউন্টকে দেখলাম গিরগিটির মতো পাথরের দেওয়াল বেয়ে নামতে, নেমে অদৃশ্য হয়ে গেলেন। বুঝলাম কাউন্ট দুর্গ ছেড়ে বেরিয়ে গেলেন। আর এটাই হচ্ছে সেই সুযোগ সারা বাড়িটা একবার ঘুরে দেখার। যেমন ভাবা তেমন কাজ, সারা বাড়িটা একবার ঘুরে বেড়াবো বলে বাতি হাতে আমি বের হলাম। আজ আর ভয় করব না, যে করেই হোক পুরো দুর্গটা আমি দেখব। কিন্তু প্রতিটি ঘরেই নতুন তালা লাগানো আছে। সিঁড়ি বেয়ে নিচে নেমে আমি সদর দরজাটা দেখলাম। বিশাল এক দরজা, আর সেই দরজায় লোহার খিল লাগানো। লম্বা শিকল দিয়ে টানা আছে দরজাটা, আর বড় তালা দিয়ে আটকানো। চাবিটা নিশ্চয়ই কাউন্টের ঘরে। বিরাট সেই প্রাসাদে 2-1টা ছোট ঘর খোলা আছে। ঘরগুলি পুরনো আমলের, আসবাবপত্রে ভর্তি। ধুলোর পুরো আস্তরণ পড়ে গেছে। অবশেষে উপরে উঠে একটা ঘর পেলাম, যেটাতে তালা লাগানো নেই। দরজার পাল্লা দুটো নিচে মেঝের সঙ্গে বসে গিয়ে বেশ শক্তভাবে আটকে গেছে। দেহের সব শক্তি জড়ো করে দরজাটায় ধাক্কা মারলাম, আর দরজাটা বিশ্রী একটা আওয়াজ করে খুলল। জানলা দিয়ে তাকিয়ে দেখি যে দূরে সবুজ মাঠঘাট দেখা যাচ্ছে। জ্যোৎস্নায় চারিদিক ভেসে যাচ্ছে, আর দক্ষিণের ঘরটাতে ফুরফুরে হাওয়া আসছে। 16ই মে সকাল। ঘরটা আমার দেখে খুব ভালো লেগে গেল। আমি একটা সোফার উপর বসে জানলা দিয়ে বাইরেটা দেখছিলাম। বোধহয় একটু তন্দ্রা মতো এসছিল। হঠাৎ সেটা ঘুচে গেল। মনে হলো ঘরে যেন আরও কেউ রয়েছে। ভালো করে চেয়ে দেখি 3জন অল্প বয়স্ক মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তারা আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। মেয়ে 3টির মধ্যে 2জন কৃষ্ণাঙ্গিনী এবং 1জন শ্বেতাঙ্গিনী। ওদের চোখগুলি জল জল করছে, কাউন্টের মতো বাঁকা নখ, আর দাঁতগুলি ঝকমক করছে। ঠোঁটগুলি রক্তের মতো লাল। আমি মনে করতে পারলাম না আমি কোথায় আছি। হঠাৎ মেয়েগুলি বিচ্ছিরি রকমের হেসে উঠল। তারপর একজন কৃষ্ণাঙ্গিনী শ্বেতাঙ্গিনীকে বলে উঠল, যাও, তোমার পালা প্রথমে। ওকে তো শক্ত সামর্থ্য তরুণ বলে মনে হচ্ছে, আমরা সবাই যাই। এরা কি চায় সেটা আমি ভাবতে পারছি না। আমার সারা শরীর ঠান্ডা হয়ে আসছে। শ্বেতাঙ্গিনী আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলো। ওর নিঃশ্বাসে কেমন যেন একটা গন্ধ। আমার জ্ঞান প্রায় লুপ্ত হয়ে আসছে। আমি দেখলাম মেয়েটি আমাকে চুমু খেতে আসছে, কিন্তু না, মুখটা নিয়ে গেল গলার কাছে। আমার কণ্ঠনালীতে ধারালো দাঁত বসানোর চেষ্টা করলো। আমার রক্ত চলাচল থেমে যাচ্ছে। বাধা দেওয়ার কোনো শক্তি যেন নেই আমার মধ্যে।
ঠিক এমন সময় ঝড়ের বেগে কাউন্ট ঘরে ঢুকলেন। আমি একটু সাহস পেয়ে চোখ মেলে দেখলাম কাউন্ট মেয়েটিকে এক ঝটকায় আমার সামনে থেকে সরিয়ে দিলেন। মেয়েটির চোখ দুটি দারুণ রাগে জ্বলছে, আর কাউন্টকে মনে হচ্ছে নরকের শয়তান। তার চোখ দুটি প্রচণ্ড রাগে ঠিকরে বের হয়ে আসছে। সে জোরে ধাক্কা দিয়ে মেয়েটিকে দূরে সরিয়ে বজ্রকণ্ঠে ধমক দিয়ে বলে উঠল, তোদের এত বড় সাহস যে তুই ওর গায়ে হাত দিয়েছিস? জানিস না ও আমার লোক? আর কখনো যদি দেখেছি তোদেরকে ওর কাছে আসতে, তাহলে মনে রাখবি আমি কিন্তু কাউন্ট। সাদা মেয়েটি বিচ্ছিরি রকমের হেসে উঠল। অন্য মেয়ে দুটিও তাদের যোগ দিল। শ্বেতাঙ্গিনী বলল, তুমি আমাদের একটুও ভালোবাসো না। না 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 রে, আগের মতোই বাসি। ঠিক আছে, ওর সঙ্গে আমার যখন কাজ মিটে যাবে, তারপর আমি যখন ওকে ধরবো, তখন আমি তোদেরকেও দেব। কি খুশি তো? ওদের মধ্যে একজন কাউন্টের হাতে ধরা পুটলিটাকে দেখিয়ে বলল, আজ আমাদের জন্য কিছু আনোনি? দেখলাম একটা অর্ধমৃত শিশুর দেহ। শিশুটা কেঁদে উঠল। মেয়েটি খিলখিল করে হেসে বাচ্চাটিকে নিয়ে অদৃশ্য হয়ে গেল। আমি বিস্ফারিত চোখে দেখলাম মেয়েগুলি যেন দেওয়ালের মধ্যে ঢুকে গেল। আমার মাথাটা ঘুরতে লাগলো। আমি অজ্ঞান হয়ে গেলাম। ঘুম ভাঙতে দেখি নিজের ঘরে আমি শুয়ে আছি। গত রাতের কথা মনে পড়তেই আমি শিউরে উঠলাম। তার মানে কাউন্ট আমাকে এইখানে এসে শুইয়ে দিয়ে গেছেন। আমি তাড়াতাড়ি পকেটে হাত দিয়ে দেখলাম ডায়েরিটা আছে নাকি। দেখলাম হ্যাঁ আছে। 18ই মে। সেই ঘরটাতে আবার গেলাম দিনের বেলায়। দরজাটা বন্ধ। ঠেললাম কিন্তু খুলল না, ভিতর থেকে বন্ধ। তার মানে কাল রাতের ব্যাপারটা স্বপ্ন নয়। 19শে মে। আমি দুর্গের অনেক গোপন রহস্য জেনে ফেলেছি, ফলে কাউন্ট আমার ওপরে চটে আছেন। উনি 3টে চিঠি নিয়ে এসে আদেশের সুরে বললেন, নিন, এই চিঠি 3টে তাড়াতাড়ি লিখে ফেলুন। প্রথমটাই লিখুন, কাজ প্রায় শেষ হয়ে এসেছে। দ্বিতীয়টাই লিখুন, কাজ শেষ, খুব শীঘ্রই রওনা হচ্ছি। শেষটাতে লিখুন, আমি আজই ব্রিস্টেজে এসে পৌঁছেছি। আমি চমকে উঠলাম, কিন্তু কিছুই করার নেই। লিখলে বরং কিছুদিন সময় পাবো যদি পালাতে পারি। আরে চিঠিগুলোতে তারিখ তো দিন। লিখুন জুন মাসের 12, 19 এবং 29। 28শে মে। আমি যে এখনো পাগল হইনি এইটাই সবচেয়ে বড় কথা। আমাকে যে করেই হোক এখান থেকে পালাবার একটা উপায় বের করতেই হবে। হঠাৎ দেখলাম একদল জিপসি দুর্গের বাইরে তাঁবু গেড়েছে। ওদের কথাবার্তায় জায়গাটা যেন জেগে উঠেছে। এই ট্রান্সিলভ্যানিয়া অঞ্চলে প্রচুর জিপসিদের দল আছে। ওদের ভাষা আমি বুঝি না, তাই বিভিন্নভাবে আমি বোঝাবার চেষ্টা করলাম। ওরাও উত্তর দিল। আমি ঠিক করলাম ওদের হাত দিয়ে আমি চিঠি পাঠাবো। মিস্টার হকিন্স আর মিনাকে 2টো চিঠি পাঠালাম। মিনার চিঠিটায় সব কিছু খুলে লিখলাম, আর ওর চিঠি শর্ট হ্যান্ডে লিখলাম, আর মিস্টার হকিন্সকে ওর সঙ্গে যোগাযোগ করতে বললাম। জানলা গলিয়ে সর্দার গোছের লোকটার কাছে 2টো চিঠি আর একটা গিনি পাঠালাম। লোকটা যা ইঙ্গিত করলো তাতে মনে হলো যে বুঝেছে চিঠি 2টো পোস্ট করতে হবে। কিছুটা আশ্বস্ত হলাম। এবার কি তাহলে আমি মুক্তি পাবো? কিন্তু না, বাইরের জগৎটা বোধহয় আমার আর কোনোদিন দেখা হবে না। কাউন্ট রাতে এলেন খাম 2টো হাতে করে। বেশ শান্ত স্বরে বললেন, মিস্টার হকার, চিঠি দুটো বোধ হয় আপনার। আমাকে জিপসিদের সদর এসে দিল। ক্ষমা করবেন বিনা অনুমতিতে চিঠিগুলো পড়ার জন্য। একটা তো মিস্টার হকিন্সকে লেখা, আর আরেকটা। তারপর একটু থেমে কাউন্ট অন্য একটা খাম দিয়ে বললেন, আমি খামটা ছিঁড়ে ফেলেছি, এটাতে দয়া করে ঠিকানাটা লিখে দিন। আমি নীরবে লিখে দিলাম, আর খাম নিয়ে কাউন্ট দরজাটা বাইরে দিয়ে তালা লাগিয়ে চলে গেলেন। 31শে মে। সকালে ঘুম থেকে উঠে ভাবলাম আমার কাছে সব সময়ের জন্য প্রয়োজনীয় কিছু কাগজপত্র আমি রেখে দিই। সুটকেসটা খুলে দেখলাম মানচিত্র এবং ট্রেনের টিকিটের থেকে প্রয়োজনীয় আর কিছুই নেই। টেবিল, ড্রয়ার, ওয়ার্ড্রোব এবং কোটের পকেট সব দোলপাড় করে খুঁজলাম, না, কোথাও নেই। এইটা কাউন্ট ড্রাকুলার আর একটা শয়তানি। 17ই জুন। সকালে বিছানায় চুপচাপ বসে আছি।
কিছু ভাবতেও পারছি না। এমন সময় ঘোড়া ছুটে আসার আওয়াজ পেলাম। দৌড়ে জানলার কাছে গেলাম, দেখলাম দুজন স্লোভাক লোক দুটো গাড়ি নিয়ে আসছে। আমি দরজার কাছে ছুটে গেলাম, কিন্তু দরজাটা বাইরে থেকে বন্ধ। ফিরে এসে দেখি ওরা থেমেছে এই দুর্গের নিচে। আমি চিৎকার করে ওদের ওপরে ডাকলাম, ওরা আমার ভাষা বুঝতে পারল না। দেখলাম সেই জিপসি সর্দারের সঙ্গে তারা কথা বলছে। ওরা গাড়ি থেকে বড় বড় দুটো বাক্স নামালো। মনে হলো বাক্সগুলি ফাঁকা। সর্দার ওদের টাকা দিল। দেখলাম ওরা আস্তে আস্তে চলে গেল। আমি আবার জেগে সেই অবস্থায় রইলাম। 24শে জুন। কয়েকদিন যাবৎ জিপসিদের তাঁবুগুলো আর দেখছি না। এদিকে নিচ থেকে যে সমস্ত আওয়াজ ভেসে আসছে তাতে মনে হলো যেন জিপসিরা আছে। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম কাউন্ট আমার হারানো পোশাক পরে দেওয়াল বেয়ে নামছে। তার মানে ও আবার শয়তানি করবে, আর সেই কাজের জন্য দায়ী হব আমি। জানলার পাশে দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্তি আমাকে আচ্ছন্ন করে ফেলল। দূর থেকে ভেসে এলো কুকুরের চিৎকার। মাথাটা ঝিমঝিম করছে। হঠাৎ মনে হলো সামনে চাঁদের আলো কেমন যেন একটা দেহ ধারণ করেছে। আস্তে আস্তে সেই মেয়ে তিনটি আকৃতি ধারণ করলো, আর আমি ভয় পেয়ে এক ছুটে বিছানায় চলে এলাম। হঠাৎ রাতের নীরবতাকে খান খান করে ভেঙে ভেসে এলো এক নারী কণ্ঠের করুণ বিলাপ। জানলা দিয়ে দেখি একজন মহিলা আলু থালু বেশে উস্কো খুস্কো চুল নিয়ে গেটের পাশে দৌড়ে বেড়াচ্ছে। আমাকে দেখতে পেয়ে দুহাত বাড়িয়ে দিয়ে চিৎকার করে বলল, করুণ বিলাপ শুনে মনটা প্রচন্ড খারাপ হয়ে গেল। মহিলা দৌড়ে গেটের কাছে চলে এলো। তারপরই হঠাৎ শুনলাম কাউন্টের রক্ত জল করা আওয়াজ। একদল হিংস্র নেকড়ের গর্জন শুনতে পেলাম। তারপরেই মহিলা তীব্র মরণার্তনাদ। দেখলাম নেকড়েগুলি জিভ দিয়ে মুখে লেগে থাকা রক্ত চাটতে চাটতে ফিরে গেল। কি ভয়ঙ্কর! কিন্তু এটাই বোধহয় ভালো হলো, কারণ কোনো মা কি তার সন্তানকে ছাড়া বাঁচতে পারে? 25শে জুন। আমার কি হবে? আমি কি কোনোদিন পালাতে পারবো? এখানে এখনো পর্যন্ত যে সমস্ত ঘটনা ঘটেছে সব রাতের আঁধারে। দিনের বেলায় কাউন্টের টিকিটি পর্যন্ত পাওয়া যায় না। এদিকে দরজাও থাকে সবসময় বন্ধ। কি করেই বা বাইরে বের হব? একটাই মাত্র পথ আছে, কাউন্টের মতো পাথরের দেওয়াল বেয়ে নাম। নিচে পড়া মানে মৃত্যু নিশ্চিত, তবু শেষ চেষ্টা করতেই হবে। ঈশ্বর আমার সহায় হলেন। পাথরের খাঁজে পা দিয়ে নেমে এলাম কাউন্টের ঘরের সামনে। জানলা দিয়ে ঘরে ঢুকলাম। আমার ঘরের মতোই সেখানে আসবাবপত্রে ভর্তি, আর ঘরটায় পুরো ধুলো জমা আছে। মেঝেতে তাকিয়ে দেখি সোনার মোহর ডাই করে রাখা আছে। রোম, ব্রিটেন, অস্ট্রিয়া, গ্রিস, হাঙ্গেরি, টার্কি এবং আরও সব দেশের মুদ্রা রাখা আছে। আছে পুরনো ধরনের সোনার গহনা। আমি সদর দরজার চাবিটা খুঁজছিলাম। ওখানে পেয়ে কোণার দরজাটা খুললাম। খুলে দেখি একটা সিঁড়ি নেমে গেছে। অন্ধকার স্যাঁতস্যাঁতে সিঁড়ি দিয়ে নেমে পড়লাম একটা সুড়ঙ্গ মতো জায়গা, এবং সুড়ঙ্গের শেষে একটা ঘর। ঘরে চোখে পড়ল কয়েকটা কফিন। এটা ঠিক গির্জার ঠিক নিচেই। এই কফিনগুলোই সেদিন স্লোভাকরা বয়ে এনেছিল। কফিনগুলি আমি খুলে খুলে দেখছিলাম। একটা ঢাকনা খুলে দেখি কাউন্ট ড্রাকুলা শুয়ে আছেন। চোখ দুটি খোলা, পাথরের মতো স্থির হয়ে আছে, আর মুখটা ফ্যাকাশে। ঠোঁট দুটো রক্ত লালে টুকটুক করছে, অথচ শ্বাস প্রশ্বাসের কোনো চিহ্ন নেই। মনে হচ্ছে যেন একটা পাথরের খণ্ড পড়ে রয়েছে। তবে কাউন্ট কি মৃত নাকি ঘুমোচ্ছেন? কেমন একটা ভ্যাপসা দুর্গন্ধ বেরোচ্ছে। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। চাবিটা না খুঁজে দড়াম করে ঢাকনাটা বন্ধ করে দিয়ে দৌড়ে পালালাম। কাউন্টের ঘরের জানলা দিয়ে ওই একই পথে নিজের ঘরে এসে বিছানায় বসে আমি হাঁফাতে লাগলাম। 29শে জুন। আজই আমার শেষ চিঠি যাওয়ার দিন। তার মানে আমার জীবনের কি এইটাই শেষ দিন? কাউন্ট আমার ঘরে এলেন, বললেন, মিস্টার হার্কার, আগামীকাল আপনি আপনার প্রিয় জন্মভূমি ইংল্যান্ডে ফিরে যাবেন। আপনার চিঠি পোস্ট হয়ে গেছে। কাল সকালে এখান থেকে জিপসিরা আর স্লোভাকরা আমার কিছু জিনিসপত্র নিয়ে যাবে। আপনি ওদের সঙ্গে বর্গগিরি পথ অব্দি যাবেন, আর সেখান থেকে বিস্ট্রিচ। দুঃখিত, আমি তখন থাকতে পারবো না, তবে সব ব্যবস্থা করা থাকবে। কাউন্ট তো ভালো মানুষের মতোই বলছেন, কিন্তু আমাকে তিনি আদৌ ছাড়বেন কি?
তাই সাহস করে জিজ্ঞেস করলাম, কেন? কাল কেন? আমি তো আজ রাতেই যেতে পারি, তাই না? এত রাতে যাবেন কিসে? তাছাড়া আপনার জিনিসপত্র? না না না, আমার সেসবের দরকার নেই। আমি হেঁটেই চলে যাব। বেশ, তবে তাই চলুন। আপনার ইচ্ছার বিরুদ্ধে আপনাকে এখানে ধরে রাখতে একদমই চাই না। টেবিল থেকে মোমবাতিটা তুলে নিয়ে কাউন্ট সত্যি এগোলেন। আমি খুশি মনে কাউন্টের পিছু নিলাম। দরজার ওপাশ থেকে এক পাল হিংস্র নেকড়ের গর্জন ভেসে আসছে। কাউন্ট দরজাটা খুলে একটু ফাঁক করলেন। দেখলাম রক্তপিপাসু নেকড়ের পাল উন্মত্ত হয়ে ছোটাছুটি করছে। আমার বুকের রক্ত হিম হয়ে গেল। এখন আমি বাইরে গেলেই কাউন্টের চোখের ইশারায় নেকড়ের ঝাঁক আমার ওপর ঝাঁপিয়ে পড়ে ছিঁড়ে ফেলবে আমায়। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কাউন্ট, তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিন। আমি কাল সকালেই যাব। আবার ঘরে ফিরে এলাম। আবার আমি বন্দি। 30শে জুন। পাখিদের কিচিরমিচির শব্দে ঘুম ভাঙল। আজকের দিনে যে করেই হোক পালাতে হবে। গতকাল রাতে সিঁড়ি দরজা সব দেখে এসেছি, আর এই দুর্গ সারাদিন নিস্তব্ধ। তাই বের হলাম। বিরাট সদর দরজাটায় কড়া নেড়ে হ্যাঁচকা টান দিলাম। একটুও নড়ল না। শরীরের সব শক্তি প্রয়োগ করে টানলাম, একটুও নড়ল না। তার মানে এই দরজা তালাবন্ধ, আর চাবি কাউন্টের কাছে। চাবিটা যে করেই হোক আমায় পেতে হবে। আগের মতোই পাথরের খাঁজ বেয়ে কাউন্টের ঘরে ঢুকলাম। সারা ঘর তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু চাবি আমি পেলাম না। সেই সিঁড়ি দিয়ে এবার আমি কবরখানায় এলাম। সারি সারি কফিন রাখা। কফিনের ঢাকনাটা খুলতেই দেখতে পেলাম শয়তানদার নিস্পন্দ মুখ। সেই রকম নিষ্পলক চাউনি, লাল টুকটুকে ঠোঁট আর বিভৎস এক মুখ। আমি কাউন্টের সারা শরীর হাতড়ে চাবিটা খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। কাউন্টকে দেখে মনে হচ্ছে যেন বিদ্রুপ করছেন আমাকে। আমার মাথায় রক্ত চড়ে গেল। মেজোয় পড়ে থাকা একটা শাবল তুলে নিলাম, আর প্রাণপণে কাউন্টের দেহে আমি আঘাত করতে থাকলাম। কিন্তু না, কিছুই হলো না কাউন্টের। আমি আর পারছিলাম না। কফিনের ঢাকনা বন্ধ করে কবরখানা থেকে ছুটে বেরিয়ে গেলাম। তখনই শুনলাম জিপসিদের চেঁচামেচি, গাড়ির শব্দ। আমি দৌড়ে সদর দরজার কাছে এলাম, কিন্তু কেউ নেই। ওদের কথাবার্তা এবং কোদালের আওয়াজ পাচ্ছি। হয়তো ওরা অন্য কোনো পথ দিয়ে ঢুকছে। আমি আবার কবরখানায় এলাম। এখানেও কেউ নেই। সব আগেকার মতো একই রকম আছে। আমি চিৎকার করে উঠলাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার মুক্তি চাই, আমার মুক্তি চাই। কিন্তু কেউ এলো না। জিপসিদের দূরে চলে যাওয়ার আওয়াজ পেলাম। হায় জন্মভূমি, তোমার দেখা কি আমি আর কোনোদিন পাবো না? আর মিনা, আমার ভাবি স্ত্রী, তারই বা কি হচ্ছে? ড্রাকুলা সিরিজের পরবর্তী এপিসোড, মানে এপিসোড নাম্বার 3, ইকোস অফ দ্য ডার্ক। ড্রাকুলা কিন্তু তার অশুভ পরিকল্পনার জন্য ইংল্যান্ডও পৌঁছে যান, যা মিনা ও লুসির জীবনে অন্ধকারের ছায়া ফেলতে শুরু করে। ড্রাকুলার বিপদের মোকাবিলার জন্য ভন হেলসিং এর সাথে যুক্ত হওয়ার সময় এসেছে। ভয় এবং রহস্যের আবর্তে পড়ে যাওয়া এই চরিত্রগুলো কি ড্রাকুলার মোকাবিলা করতে পারবে? জানতে গেলে দেখতে হবে কিন্তু পরবর্তী এপিসোড, মানে এপিসোড 3 of Dracula series by Bram Stoker, The Echoes of the Dark. ফ্রাইডে সাসপেন্স, শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।